নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন শরৎচন্দ্র ঘোষাল রচিত ডাক্তারির ঝকমারি। এলএমএস পাশ করে বাড়িতে গিয়ে বসতেই গ্রামে একটা সাড়া পড়ে গেল। গ্রামের মধ্যে আমার এত হিতৈষী ও অনুরাগী বন্ধু ছিল, আগে তা স্বপ্নেও ভাবিনি। আমাদের গ্রামেও চিরন্তন দলাদলির অভাব ছিল না। আজ এক দলের প্রধানের পুত্র হয়েও বিপক্ষ দলের প্রধান চাটুর্যে মশায়ের সঘন আশীর্বাদ শুনে মনে হলো আমি অসাধ্য সাধন করেছি। কাছাকাছি 10-12খানা গ্রামে পাশ করা ডাক্তার ছিল না। 70 বছর বয়স্ক রামতারণ কবিরাজের বটিকা কষায়ের উপর দিয়েই রোগীর যা হোক একটা হেস্তনেস্ত হয়ে যেত। কবিরাজ মশাই পূর্বজন্মার্জিত বিদ্যা বলে চিকিৎসা করতেন। এ জন্মে তাকে কেউ কবিরাজি বিদ্যা শিক্ষা করতে দেখেনি। তার পিতা কবিরাজ ছিলেন। পিতার মৃত্যুর পর কতকগুলি বটিকা ও চূর্ণ প্রভৃতির উত্তরাধিকারী হয়েই তাঁর জন্মান্তরলব্ধ কবিরাজি জ্ঞান স্মৃতিপথে আরূঢ় হল। সেই দিন থেকেই তিনি কবিরাজ। পঞ্জিকার ওষুধের বিজ্ঞাপনগুলি তাঁর মেটেরিয়া মেডিকার কাজ করত। তাহলে কি হয়, কবিরাজ মশায়ের হাত যশের কথা 10খানা গ্রামে প্রচারিত হয়ে পড়েছিল। এমন লোক ছিল না যে একবার না একবার তুলসী পাতার রস, মধু প্রভৃতি দিয়ে কবিরাজ মশায়ের বড়ি না খেয়েছে। আমাদের গ্রামে তিনি ধন্বন্তরী ছিলেন। এহেন কবিরাজ মশায়ের অল্পদিন হলো এক প্রতিদ্বন্দ্বী জুটেছিল। গ্রামের অখিলচন্দ্র হাজরা কলকাতায় এক সওদাগরের আপিসে কাজ করতেন। তাঁর পুত্র নিবারণচন্দ্র হাজরা পিতার আপিসে অ্যাপ্রেন্টিস রূপে মাস 6 কাজ করেছিল। পরে কি কারণে প্রকাশ নেই, আপিস থেকে তাড়িত হয়ে কলকাতা ছেড়ে গ্রামে পালিয়ে আসে। আসবার সময় 12 আনা মূল্যে একখানা হোমিওপ্যাথি চিকিৎসা ও একটা গৃহচিকিৎসার ঔষধের বাক্স কিনে এনেছিল। কে জানতো তার মধ্যে এত প্রতিভা গুপ্ত ছিল। সর্দি, কাশি, পেট কামড়ানি আরাম করে সে অল্পদিনেই খুব নামডাক করে ফেলল। তার ওষুধ সস্তা ও সেবনে কোনো ক্লেশ নেই দেখে কবিরাজ মশায়ের অনেক রোগী তাঁকে পরিত্যাগ করতে আরম্ভ করেছিল। সেই আফসোসে কবিরাজ মশাই আজকাল তাঁর রোগীদের কাছে মন্তব্য প্রকাশ করতে আরম্ভ করেছিলেন, কি আর আরো কমিশন কলের জল পেয়েছ নাকি যে 4 পয়সায় পাবে? এহেন দুজন চিকিৎসক থাকতেও আমার গ্রামে এসে চিকিৎসা করবার বিশেষ আগ্রহ হবার কারণ ছিল না। কিন্তু পাশ হতেই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অপরিচিত পরিচিত এত অনুরোধ প্রার্থনা পেতে লাগলাম যে তার 1 আনা রোগী পেলেই আমি জুড়ি গাড়ি হাঁকাতে পারতাম। মনে ভাবলাম, দেখা যাক ব্যাপারখানাই কি। বাড়ির সামনে মস্ত বৈঠকখানা ছিল। সেই ঘরখানি ডিসপেন্সারিতে পরিণত হলো। অনেক টাকার ওষুধ কিনলাম। চেয়ার, টেবিল প্রভৃতি আসবাবপত্র থেকে কম্পাউন্ডারের পর্দা ঢাকা ঘরটি পর্যন্ত কিছুই বাকি রইল না। এত বড় ডাক্তার হয়ে পড়েছি ভাবতাম যে খুড়ামশাই যখন তাঁর প্রিয় ভাগ্নেটির ভবিষ্যৎ উন্নতির আশা ঘুচিয়ে যাত্রার দল থেকে ছাড়িয়ে কেবল আমার হিতার্থ কম্পাউন্ডার করে দিতে চাইলেন, তখন তাকে প্রত্যাখ্যান তো করলামই, অধিকন্তু তাঁর সুযোগ্য ভাগ্নেটির গুণ সম্বন্ধে এমন 2-4টি হিতঙ্গমনোহারী বাক্য প্রয়োগ করলাম যা খুড়োমশায়ের কর্ণে এর আগে কখনো প্রবেশ করেনি। আমাদের পরিবারটি অতি বৃহৎ ছিল। জ্ঞাতি কুটুম্ব, আত্মীয় স্বজন অসংখ্য। গ্রামের মধ্যে 20-30 ঘরের কম নয়। আমি ডাক্তারি আরম্ভ করা মাত্র এরা তাঁদেরই প্রশংসিত ধন্বন্তরী কল্প কবিরাজ ও সুলভ চিকিৎসক নিবারণ বাবাজিকে বরখাস্ত করে আমার রোগীরূপে দেখা দিতে লাগলেন।
তাদের পূর্বকার জমের হাত থেকে ছিনিয়ে আনতে পারে কবিরাজ এখন হাতুড়ে ও নিবারণ বাবাজি ভ্যাগাবন্ড উপাধি লাভ করল। মনে ভাবলাম, আর ভাবনা কি, এত পসার আমার। সকালে উঠে ডাক্তারখানায় বসতে গিয়ে দেখি এক ঘর লোক। ঘরে ঢুকতেই পিসেমশাই বললেন, এই যে গিরিশ, এখনই বাবা একবার যেতে হবে, এই খোকার বড় অসুখ, মাথার যন্ত্রণায় গেল। আমি বললাম, কি হয়েছে? কি জানি বাবা, চলো একবার, বলে মাথার যন্ত্রণা, ছটপট করছে। আমরা তার কি বুঝবো, আমরা ডাকিনি। কবরেজ মশাই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন, তিনি নিজেই খবর নিতে উঠেছিলেন, তার সামনেই পড়ে গেল। তা তিনি বলেন কি, না ও কিছু নয়, একটু ঘুমুলেই সেরে যাবে। ছেলে যন্ত্রণায় ছটপট করছে, আর কবরেজ বললে কি না ও কিছু নয়। দেখো দেখি বাবা কাণ্ডটা। এইসব গোবদ্দির হাতে এতদিন গ্রামের লোকের প্রাণটা নির্ভর করত। বৃদ্ধ ঘোষাল মশাই এতক্ষণ একপাশে চুপচাপ বসেছিলেন। তিনি হঠাৎ কাঁদতে কাঁদতে বলে উঠলেন, যা বললেছ দাদা, গোবদ্দি বলে গোবদ্দি, আমার এই একটু হাঁপানি এ আজ 10 বছরে সারাতে পারলে না। চিকিৎসা করাতে করাতে আমার জমি জমা বন্ধক পড়ল, আর বাবাজির আমার ওষুধের কেমন জোর। কালকের দিনটা খেয়েই এমন ঘুমিয়েছি যে কোথা দিয়ে গোটা রাতটা কেটে গেল তা টেরই পাইনি। তা বাবাজি, আজকে আমার ব্যবস্থা তাহলে কি হবে? আমি বললাম, আজকে ওই ওষুধটাই চলুক। পিসেমশাই ভাবলেন আবার কেউ ধরলেই বিপদ, তাড়াতাড়ি আমার হাত ধরে বললেন, চলো বাবা তাহলে। আমি আর দ্বিরুক্তি না করে পথে বের হলাম। পথে ঘোষাল মশাইকে উদ্দেশ্য করে পিসেমশাই বললেন, কেন শোনো ও বুড়োর কথা, ওর মান্ধাতার আমলের হাঁপানি, শিবের অসাধ্য ব্যারাম, ও কি কখনো ভালো হয়? আর ওই জমি জমা বেচে চিকিৎসা করার কথা যা বললে, ওসব ডাহা মিথ্যে। কেবল চালের লাউ কুমড়ো আর সজনের ডাঁটা খাইয়ে কবরেজে ঠেঙে ওষুধ আদায় করেছে। তুমি বাবা ছেলে মানুষ, ওসব ভাঁওতায় ভুলো না। এইরূপ জ্ঞানাঞ্জন শলাকা দ্বারা আমার চক্ষুর উন্মিলনের প্রয়াস পেতে পেতে পিসেমশাই তার বাড়িতে নিয়ে গেলেন। রোগী নামে খোকা হলেও বাস্তবিক খোকা নয়, প্রায় 20 বছর বয়স্ক বলিষ্ঠ যুবা, গ্রামের আখড়ায় কুস্তি লড়ে। বিছানার ওপর চুপ করে শুয়েছিল, মাথায় একটা কাপড় বাঁধা। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? সে বলল, এই বড্ড মাথাটা ধরেছে। পরীক্ষায় বুঝলাম রোগ কিছুই নয়, সামান্য মাথা ধরা মাত্র। কিন্তু ধন্বন্তরীর ওপর টেক্কা মারবার দুর্বলতা দূর করতে পারলাম না। বললাম, আচ্ছা আমি ডাক্তারখানায় গিয়ে ওষুধ পাঠিয়ে দিচ্ছি। কিন্তু পিসেমশাই শশব্যস্ত হয়ে বললেন, সে কি বাবা, এখনই যাবে কি? এই এখন তোমায় ছাড়ছি না। পিসিমা পাশের ঘর থেকে এসে কান্না জুড়ে দিলেন। তার এই একটি সন্তান, ভগবানের কি সেদিকে দৃষ্টি নেই? এসব অকাট্য যুক্তির আর উত্তর নেই। মনটা ছটপট করতে লাগলো। আজ সকালে পানিগ্রামে একটা ডাক ছিল, গেলেই 4 টাকা পাওয়া যেত। এদিকে এক ঘর রোগীও ডাক্তারখানায় বসে আছে, তাদের প্রেসক্রিপশন দিলে কিছু টাকার ওষুধ বিক্রয় হবে। এখানে থাকবার কোনো প্রয়োজন নেই, রোগ কিছুই নয়। অর্থের আশাও ছেড়ে দিলাম, আত্মীয় স্থলে তো ভিজিট পাওয়া যাবেই না। পিসেমশাই বললেন, তাহলে বাবা এই ওষুধটা লিখে দাও, চট করে আনিয়ে নি। ওষুধ লিখে দিলে চাকর ডিসপেন্সারির দিকে ছুটল। আমি নিরুপায় চুপচাপ রোগীর শিয়রে বসে। রোগী একবার উহ আহ করে, আর পিসিমা অমনি অস্থির হয়ে ওঠেন। বলেন, মাথাটা একটু টিপে দাও না বাবা। তখন এক হাতে পাখা নিয়ে রোগীকে বাতাস করতে করতে ও অপর হাতে তার মাথা টিপে দিতে লাগলাম। পিসিমার এইবার ফুরসত হলো। এতক্ষণ তাঁকেই মাথা টিপতে ও বাতাস করতে হচ্ছিল। এইবার মেঝে বসে তিনি তাঁর শ্বশুরবাড়ির কথা পারলেন।
তার সইয়ের সন্তান হওয়ার পর চুল উঠে যাচ্ছে, কি তেল মাখলে তা বন্ধ হয়। তার ভাসুরের কন্যাটির মাঝে মাঝে পেট কামড়ায়, তা কি রূপে সারানো যেতে পারে। তার খুড়শাশুড়ির একটি পুত্র বড় রোগা, একটু সালসা টালসা খাওয়ালে কোনো উপকার হয় কি না। এরূপ বহু রোগীর রোগের সিমটম শুদ্ধ এমন বর্ণনা করে গেলেন যে আমি অন্য মানুষকে হুঁ হাঁ করে কোনো রকমে যা মনে এলো তাই ব্যবস্থা করে দিলাম। মনে করলাম গোল মিটল। কোথায় কে রোগী, এখান থেকে তার কি চিকিৎসা হবে। কিন্তু পিসিমা বললেন, তাহলে বাবা ডাক্তারখানায় গিয়ে ওষুধগুলো পাঠিয়ে দিও। আহা, তাদের বড় কষ্ট রে বাবা, বড় কষ্ট। কেই বা দেখে, তোকে কত আশীর্বাদ করবে। আমি তো একেবারে একবার বোঝাবার চেষ্টা করলাম রোগী না দেখে চিকিৎসা করব কি রূপে, কিন্তু সেসব আপত্তি টিকল না। পিসিমা দৃঢ়স্বরে বললেন, তুই একটু জল দিলেও সেরে যাবে বাবা, আমার কথা ঠেলিস নি। এইরূপ ৩-৪ ঘন্টা বসে থেকে খোকার মাথা ধরা সারলে আস্তে আস্তে সরে পড়লাম। ডাক্তারখানায় এসে দেখি অর্ধেক রোগী চলে গেছে। দুটো জরুরি ডাক এসেছিল, আমায় না পেয়ে কবিরাজ মশাই ও নিবারণচন্দ্রকে নিয়ে গেছে। তারপর দিন ৩ পিসিমার রোগীদের জন্য ওষুধ পাঠাবার অনবরত তাগাদা আসতে লাগলো। শেষে বিরক্ত হয়ে কয়েকটা ওষুধ পাঠালাম। ওষুধের দাম তো পেলামই না, তার উপর ডাক মাসুল ও প্যাকিং খরচটাও ঘর থেকে দিতে হলো। পিসেমশাই চালাক লোক, আগে থেকেই বলে দিয়েছিলেন, বাবা এই ওষুধপত্র প্যাক করা তো আমরা জানি না, শেষটা ভেঙে টেঙে যাবে, ওই পাঠাবার বন্দোবস্তটা তুমিই করো, খরচ যা লাগে আমি দেব। কিন্তু খরচ তো তিনি দিলেনই না। অধিকন্তু কিছুদিন বাদে, তোমার ওষুধে বড্ড উপকার হয়েছে বাবা, আর এক শিশি পাঠাও বলে অনুরোধ হলো। শেষে এই অজ্ঞাত রোগীদের ওষুধ সরবরাহ করা এত ভয়ানক হয়ে উঠল যে একদিন মরিয়া হয়ে সংকল্প করেছিলাম খানিকটা স্ট্রিকনিন পাঠিয়ে একেবারে আরাম হয়ে যাক। পিসেমশাইয়ের পর খুড়ো, কাকা, জ্যাঠা, ঠাকুরদাদা প্রভৃতি কত রকম সম্পর্কের কত রকম আত্মীয়ের তলব পড়তে লাগলো। আমার পসারও খুব জমে উঠল। ভিন্ন গ্রামের রোগী ডাকতে এলে দেখাই তো পায় না। গ্রামের লোককেও অনেক চেষ্টা করে তবে আমায় নিয়ে যেতে হয়। আমি দিন রাতি আত্মীয়দের কারো না কারো বাড়িতে আটকা পড়ে আছি। কারো পেট কামড়ালো, ডাকো গিরিশকে। কারো অম্বলের ঢিকুর উঠেছে, ডাকো গিরিশকে। কারো ছেলে বড় কাঁদুনে বোধহয় কৃমি হয়েছে, ডাকো গিরিশকে। আমারও তখন বড় বেশি চক্ষু লজ্জা ছিল। ভিজিট তো মুখ ফুটে চাইতেই পারতাম না। ঘরের পয়সা দিয়ে যে সকল ওষুধ কিনেছিলাম ও আত্মীয়দের যা ব্যবস্থা করতাম তার মূল্যও চাইতে পারতাম না। সুতরাং পসারের ফলে একদিকে যেমন বাইরের ডাকগুলি হারিয়ে উপার্জনহীন হতে লাগলাম, অপরদিকে তেমনি আত্মীয় স্বজনদের মধ্যে বিনামূল্যে বিতরণের ওষুধের আলমারিগুলি ক্রমেই শূন্যগর্ভ হয়ে আসতে লাগল। তখন সাদা কাগজের বড় দরকার হয়ে পড়ল। খালি শিশিগুলির গায়ে জড়িয়ে গালার মোহর লাগিয়ে আলমারিতে সাজিয়ে রাখতে হতো। যারা পয়সা দেয় এমন রোগী হাতছাড়া না হওয়াতে কবিরাজ মশাই ও নিবারণ বাবাজি আমার উপর বিশেষ অপ্রসন্ন হলেন না। কিন্তু তাতে কিছু এসে যায় না। বাড়িতে সদরে বর্দা ও অন্দরে পরিবারের তিরস্কারে দিনের মধ্যে 10 বার মনে পড়ত, কৌপিনবন্ত খলু ভাগ্যবন্ত। দাদার তিরস্কারটা তত গায়ে লাগতো না, কারণ দিনের বেলায় খাওয়ার সময় ছাড়া আমাকে আর বাড়িতে দেখাই যেত না। আমার রোগীদের এতই আকর্ষণ ছিল। কিন্তু খাওয়ার সময়টি ঠিক ছিল। রোগীরা আমার স্বাস্থ্যের দিকে খুব দৃষ্টি রাখত। এত আত্মীয় রোগী থাকতেও কখনো কারো বাড়িতে খাওয়া আমার অদৃষ্টে ঘটেনি। রোগীরা খাওয়ার সময় হলেই শোষক ব্যস্তে আমাকে বলতো, এইবার যাও বাবা, আহা বেলা হলো, নিজের শরীরের উপর একটু দৃষ্টি রেখো বাবা, দেরি করো না, যাও। কিন্তু আমার শরীরের প্রতি রোগীদের এই মমতা দাদা অন্যরকমে বুঝতেন। বলতেন, একটু চোখের চামড়াও কি নেই? এত আত্মীয়তা সবই মুখে, এক মুঠো ভাত কোনোদিন খাওয়াতে পারলে না। ঠিক খাওয়ার সময়টি হলেই তাড়িয়ে দেয়, আবার আঁচানো হতে না হতেই ফের ডাকতে আসে।
আমি বলতাম, বাড়িতে রোগী, আমার খাওয়ার ব্যবস্থা করবে কি করে? আরে রেখে দে তোর রুগী, তোকে নেহাত ভালো মানুষ পেয়েছে, তাই দিনরাত বাজে কাজে বসিয়ে রেখেছে। অত চক্ষু লজ্জা করলে কি ব্যবসা চলে? ভালো ভালো ঘরগুলো সব হাতছাড়া হতে চলেছে। শিবুলার জমিদার বাড়ি থেকে 2-3 বার ডাকতে এসে ফিরে গেছে, সে খবর রাখিস? ব্যবসার যে ক্ষতি হচ্ছে তা আমারও বুঝতে বাকি ছিল না, কিন্তু করি কি? দাদার তিরস্কারটা নির্বিবাদে হজম করে বসে রইলাম, কিন্তু পরিবারের বাক্যবান অত সহজে উড়িয়ে দিতে পারা গেল না। কারণ দাদার সঙ্গে সাক্ষাৎ হতো দিনের মধ্যে হয়তো একবার। বেশি মাত্রায় তিরস্কার আরম্ভ হলে বাড়ি ছেড়ে চলে গেলেই সব গোল চুকে যেত। কিন্তু শয়ন মন্দিরে গৃহিণীর গর্জনে নিদ্রার বিশেষ ব্যাঘাত ঘটতে লাগল। একে সমস্ত দিনের বেগার খাটুনি, তার উপর নিশীতে বক্তৃতা শ্রবণে মেজাজটা শীঘ্রই খিটখিটে হয়ে উঠল। শেষে একদিন চোখা চোখা 2-4টি বোলচাল দিতেই পত্নীর কান্নার জলে বালিশ ভিজে গেল। ভয় হলো ভিজে বালিশে শুয়ে পাছে সর্দি হয়। দিন 2 পরে জ্যেষ্ঠ শ্যালক এসে হাজির। শাশুড়ি ঠাকুরানীর বড় ব্যারাম, আমার স্ত্রীকে নিয়ে যাবে। বোলচালের জের যে এতদূর গড়াবে কে তা জানত। যাই হোক, স্ত্রী চলে গেলেন, আমিও দিন কতক নির্বিঘ্নে ঘুমিয়ে বাঁচলাম। কিন্তু মানুষের সহ্যেরও একটা সীমা আছে। আমার আত্মীয়রা ক্রমে সেই সীমা ছাড়িয়ে উঠতে লাগলেন। হয়তো খুড়োমশায়ের জামাই এসেছে। চাকর দৌড়ে আমার ডিসপেন্সারিতে এলো। বাবু একটু পিপারমেন্ট চাচ্ছেন, জামাইবাবুর পানে দিতে হবে। পিসেমশায়ের চাকর এসে বলল, ওই খোকাবাবুর কাঁচের দোয়াত ভেঙে গেছে, একটু প্লাস্টার অফ প্যারিস চাই। আমার সেদিন আর সহ্য হলো না। জনকতক রোগী বসেছিল, তাদের সামনেই বললাম, আর এই টেবিলটা আর চেয়ার কখানা চাই না? বেশ বৈঠকখানা সাজানো হবে। আর আলমারিগুলো নিয়ে যেতে বলো, খোকার বউ হলে পুতুল সাজিয়ে রাখবে। সমবেত রোগীগণ উচ্চৈস্বরে হেসে উঠল। চাকর 2জন পালিয়ে গেল। একটু পরে ঠাকুরদাদা এলেন। কি সম্পর্কে ঠাকুরদাদা তা সর্বজ্ঞ ভগবান ভিন্ন মানুষের বলা অসম্ভব। বললেন, ওহে নাতি, সাবু তো ভাই কেউ রাঁধতে পারছে না, একবার দেখিয়ে না দিলে তো হয় না। আমি বললাম, বটে, রোগীর বিছানা টিছানা ঝাড়তে পারে তো? রোগীর বিছানা ঝাড়া সোজা কাজ নয়, একজন বহুদর্শী ডাক্তারের দরকার। আর ডাক্তারখানার ঝাঁটা না হলে সুবিধা হবে না। তা আমি ঝাঁটা নিয়ে যাচ্ছি, রোগীর বিষ আচ্ছা করে ঝাড়িয়ে দিয়ে আসবো এখন। এক ঘর লোক সবিস্ময়ে আমার মুখের দিকে চেয়ে রইল। ঠাকুরদাদা একেবারে হতভম্ব। এমন কথা যে আমার মুখ দিয়ে বের হবে, এটা বোধহয় সকলেরই স্বপ্নের অগোচর ছিল। যাক, কয়েকটা কথা বলে ফেলে আমার মনটা হালকা হয়ে গেল। ভাবলাম, আর কি, চক্ষু লজ্জা তো কেটেছে, এইবার একবার দেখি। সেদিন আর কোথাও বের হলাম না। সমস্ত দিন বসে কত টাকার ওষুধ আত্মীয়রা হজম করেছে তার হিসেব করতে প্রবৃত্ত হলাম। দেখলাম প্রায় 2,500 টাকা পাওনা। কম্পাউন্ডারের দ্বারা প্রত্যেকের নামে পৃথক পৃথক বিল করে পাঠালাম ও সেই সঙ্গে জানিয়ে দিলাম যে ভিজিটের টাকার জোগাড় না করে কেউ যেন আমাকে ডাকতে না আসে। এই ব্যবস্থার আশ্চর্য ফল দেখা গেল। পরদিন থেকেই আর জ্যাঠা, খুড়ো, কাকা, ঠাকুরদাদার কারো টিকি দেখা গেল না। অনেকগুলি রোগী চটপট সেরে উঠল। পূর্বদিনে যাদের শয্যাশায়ী দেখেছিলাম, পরদিনে তাদের জনকতককে নদীর ধারে সিগারেট ফুঁকে খোশ মেজাজে বেড়াতে দেখলাম। ভাবলাম, বেশ হয়েছে, এবার কিছু রোজগার করা যাক। কিন্তু কি আশ্চর্য, পরদিন থেকে আর একটাও ডাক এলো না। মনে করলাম দিন কতক যাক, নিশ্চয়ই আসবে। কিন্তু 1 সপ্তাহ অতীত হয়ে গেল, কোনো ডাক এলো না। একদিন দাদা ডেকে বললেন, হ্যাঁ রে, এসব কি শুনছি, তোর নাকি মাথা খারাপ হয়েছে। খুড়ো কাল জমিদারবাবুর নায়েবকে বলছিল, গিরিশকে নিয়ে যাওয়া মিছে, ওর মাথা খারাপ হয়ে গেছে, রোগী দেখলে মারতে যায়, ডাকতে গেলে গালাগাল দেয়, আর দিন রাত বসে বসে কেবল মিথ্যে কতকগুলো বিল লিখছে। মনে কেমন ধারণা হয়ে গেছে 20-30 হাজার টাকা তার পাওনা। শুনে তো আমার সর্বাঙ্গ জ্বলে গেল।
সেই দিন সন্ধ্যার সময় বেরিয়ে ফিরছি, দেখি কবিরাজ মশাইয়ের ঘরে বিরাট মজলিস। আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই ও গ্রামের মাতব্বর মণ্ডলী সকলেই সেখানে হাজির। আমারই নাম হচ্ছে শুনলাম, একটু আড়ি পাততে হলো। ষড়যন্ত্রটা কি শুনি। ঠাকুরদাদা বলছেন, আর বলেন কেন কবিরাজ মশাই, একেবারে উন্মাদ পাগল হয়েছে। আমায় বলে কি না ঝেঁটিয়ে বিষ ঝেড়ে দেবে। কি করি বলো, আপনার লোক, সম্পর্কে নাতি বলে কোলে পিঠে করে মানুষ করেছি, নইলে অন্য কেউ হলে দেখে নিতুম একবার। তা আমার কথায় বিশ্বাস না হয় এই চাটুর্যে মশাই, ঘোষাল মশাই আর গাঙ্গুলি দাদাকেই না হয় জিজ্ঞাসা করুন, ওরাও তো সেখানে বসেছিলেন। গাঙ্গুলি মশাই বললেন, আগে হ্যাঁ, কথাটা সত্যি বটে, আমরা তো শুনে অবাক হয়ে গেলুম। আপনার লোক বয়সে বড়, তাই সম্পর্কে ঠাকুর দাদা, তাকে কিনা মুখের ওপর এ কথাটা বললে, আর হলোই বা পাগল। চাটুর্যে মশাই বললেন, ও সব ইংরেজি পড়ার ফল, বুঝেছেন কিনা? এই জন্যেই বুঝেছেন কিনা এই আমার ছেলেটিকে ইংরেজি স্কুলে দিইনি। শুভঙ্করী শিখে গোমস্তাগিরি করে খায়, সেও ভালো, বুঝেছেন কিনা? তবু আমার ইংরেজি পড়া ছেলে চাইনি। কোন দিন বাপকেই, হ্যাঁ বুঝেছেন কিনা, জুতো ঠক্কর দিয়ে বসবে। খুড়োমশাই বললেন, তা এখন করা যায় কি? চিকিৎসার না হয় কোনো ভাবনা নেই, আমাদের বহুদর্শী কবরেজ মশাই থাকতে ওসব অর্বাচীন ছোঁড়াদের দ্বারা কি আর ভালো চিকিৎসা হতো? তবে আপনার লোক তাই চক্ষু লজ্জার খাতিরে গিরিশকে না দেখিয়ে আর কবরেজ মশাইকে ডাকতে পারিনি। বিশেষ গিরিশ যেরকম করে ধরেছিল, বলতো খুড়ো মশাই এই আপনাদের ভরসাতেই এ গ্রামে আছি। তা আমি আমার যতদূর সাধ্য ওই গিরিশের রোগী জোগাড় করে দিয়েছি। আমাদের গোষ্ঠীর কেউ গিরিশকে ভিন্ন অন্য কাউকে ডাকেনি। কিন্তু পাগলের হাতে তো আর চিকিৎসা করানো যায় না। সেদিন ওষুধ আনতে পাঠিয়েছিলুম, চাকরকে বলে দিয়েছে আরও জনকতক লোক নিয়ে আসগে যা, তুই একলা চেয়ার টেবিল আলমারি নিয়ে যেতে পারবি না। একেবারে বদ্ধ পাগল কবরেজ মশাই, বদ্ধ পাগল। কবিরাজ মশাই এতক্ষণ অর্ধনিমিলিত চোখে তামাক টানছিলেন। এইবার মুখ থেকে অনেকখানি ধোঁয়া বের করে বললেন, একটু হিমসাগর তৈল মাসখানেক মাথায় মালিশ করলেই সব সেরে যাবে। আমার কাছে যা মশলা আছে তা আজকালকার দিনে আর কোথাও পাওয়া যায় না। যদি বলেন তো মাসখানেকের উপযোগী তেল তৈরি করে দিই। পিসেমশাই বললেন, আপনি কাল সকালে ওই গিরিশের দাদার সঙ্গে দেখা করে একটা ব্যবস্থা করুন। আহা, এই ছোকরা লেখাপড়া শিখে শেষটা এমন হলো। আমি আর দাঁড়ালাম না। দাঁড়ালে বোধহয় আর আত্মসংবরণ করতে পারতাম না। রাগে সর্বাঙ্গ কাঁপছিল। 10 চক্রে ভগবান ভূত হন শুনেছিলাম, এরা যথার্থই আমাকে পাগল বানালো। দাদাকে সকল কথা বললাম। দাদা বললেন, তুই হুগলিতে গিয়ে ডিসপেন্সারি খোল, এখানে আর সুবিধা হবে না। একবার মনটা বিদ্রোহী হয়ে উঠল। এই নীচ লোকগুলোর ভয় দেশ ছেড়ে পালাবো, কিন্তু উপায়ও দেখতে পেলাম না। উপার্জনের পথ তো করতে হবে। হুগলিতে যাবার সকল বন্দোবস্ত হয়ে গেল। যেদিন গ্রাম ছাড়ব সেই দিন সকালবেলা গ্রামের জনকতক মাতব্বর, কবিরাজ মশাই ও নিবারণ বাবাজি এসে হাজির। আত্মীয়রা কেউ দেখা দেননি, বোধহয় পাছে টাকার তাগাদা করি এই ভয়। কবিরাজ মশাই বললেন, বাবাজি নাকি হুগলিতে যাচ্ছ? আমি বললাম, আগে হ্যাঁ, মাথাটা খারাপ হয়েছে কিনা, দিন কতক চিকিৎসা করাতে হবে। হুগলিতে বিরজা কবরেজের হিমসাগর তেলের মতো ওষুধ আজকাল আর কোথাও পাওয়া যায় না। কবিরাজ মশাই একটু যেন দমে গিয়ে বললেন, বায়ুর প্রকোপটা একটু কম যাতে থাকে তাই করো বাবাজি। ওই সুশ্রুত বলেন, কদাচিৎ কুপ্পতে মাতা নদরস্থা হরিত কি।
এই অর্থাৎ বায়ুর প্রকোপে মাথা খারাপ হলে উদরে হরিতকি দিবার ব্যবস্থা করিতে হয়। আমি না হেসে খুব গম্ভীরভাবে বললাম, আগে যা বলেছেন চরক সংহিতাতেও পড়েছিলুম, ক সূর্য প্রভব্য বংশ ক চাল্প বিষয়ামতি প্রাংশুলভ্যে ফলে লোভাদুদ্বাহুরিব বামন। কবিরাজ মশাই সবিস্ময়ে বললেন, ঠিক ঠিক, বাবাজির আয়ুর্বেদ শাস্ত্র পড়া আছে দেখছি। আমি সবিনয়ে বললাম, আগে অল্প স্বল্প, আপনাদের মতো কি আর পড়েছি? দাদা এসে বললেন, এই ওঠ গিরিশ, বেলা হয়ে যাচ্ছে। আমি উঠলাম। যাবার সময় কবিরাজ মশাইকে বললাম, দেখুন কবিরাজ মশাই, সূচিকা ভরণে আজকাল বড্ড উপকার হচ্ছে। বড় বড় ডাক্তাররা পর্যন্ত কবিরাজি সূচিকা ভরণ চালাচ্ছেন। আপনিও ব্যবহার করে দেখবেন, জ্বর বিকারে গোটা চারেক বড়ি দিলেই একেবারে আরাম। কিন্তু বেশ টাটকা বিষ জোগাড় করা চাই, নইলে ফল হবে না। কেবল চুপি চুপি আপনাকে বলে গেলুম। গ্রামের সবাই আমার প্রায় আত্মীয়, তাই ওদের ভালোটা আগে দেখতে হয়। আর দেখো বাবাজি, নিবারণের দিকে ফিরে বললাম, হোমিওপ্যাথি কোবরা ও সূচিকা ভরণের কাজ করে। কিছু বেশি পয়সা দিয়ে কোবরাটা আনিও। আমায় লিখলে আমি হুগলি থেকে টাটকা ওষুধ কিনে পাঠিয়ে দেব। বলে আমি গাড়িতে উঠলাম। গাড়ি ছেড়ে দিল। দেখলাম আমাদের বুড়ো চাকর বেনি ডিসপেন্সারি ঘরে চাবি লাগাচ্ছে।